মির্জাপুর 0 আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। ঠিক আজকে অর্থাৎ 2024 সালের এই সময়টাতে রাজধানীর অধিকাংশ রাস্তা কিন্তু অন্ধকার ছিল। অন্ধকার ছিল এবং একই সাথে ইন্টারনেট বন্ধ ছিল। রাস্তায় মানুষের চলাচল, গাড়ি ঘোড়া সেই জায়গাতে বাধা ছিল, কারফিউ ছিল। এবং সবচেয়ে বড় ছিল হলো যে আমি যেহেতু ঢাকায় ছিলাম, সারা দেশের অবস্থা আমরা খবরে জানি কিন্তু নিজে উপলব্ধি করিনি। কিন্তু যেহেতু আমি ঢাকায় ছিলাম এবং আমার বাসা ছিল রামপুরা ব্রিজের এখানে বাড্ডা এলাকায়, অর্থাৎ ওই জায়গাটাতে কিন্তু যথেষ্ট ইন্টেন্সিটি ছিল, মানে অনেক আন্দোলনের অনেক ব্যাপকতা ছিল। সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় যে প্রতিটি ঘরেই উৎকণ্ঠা সর্বোচ্চ পর্যায়ের। এবং এই যে কে সরকারে আছে, কে সরকারে থাকলো, কে সরকারে পড়লো, আর কে কত অন্যায় করলো, কে কত চুরি করলো, এটা সাধারণ মানুষের ভেতরে কতটা কাজ করছে এটার হয়তো আমরা হিসাব করতে পারবো না। তবে এটা কিন্তু সত্যি যে উৎকণ্ঠার জায়গায় কারোর কোনো কমতি ছিল না। আমরা আজকের দিনের বিষয়টি রেখেছি স্মৃতিতে গণ অভ্যুত্থানের আগের রাত। আমাদের সঙ্গে আছেন শহীদ ইমাম হাসান তাইম ভূঁইয়ার ভাই রবিউল আউয়াল ভূঁইয়া। তিনি জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির সাধারণ সম্পাদক। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য, জাতীয় নারী শক্তি যুগ্ম আহ্বায়ক আশরেফা খাতুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা শিরোনাম দেখে আজকের আলোচনা শুরু করব। জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব জনগণের, কোনো দল বা ব্যক্তি নয় বললেন প্রধানমন্ত্রী। জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির রাজনীতি। জুলাইকে ভুলিয়ে দেবার চেষ্টা হলে সবকিছু তছনছ করে দেওয়া হবে মন্তব্য বিরোধী দলীয় নেতার। দেশের যে কোনো স্বার্থে ঐক্যবদ্ধ থাকবে জামায়াত। কাল গণভবনে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 6 আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত থাকবে জানালেন সংস্কৃতি মন্ত্রী। জাতীয় সংসদের সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক। পলাতক শেখ হাসিনা দেশে ফেরার বক্তব্য আস্ফালন, বললেন তথ্য উপদেষ্টা। এবং ছাত্রদল ও শিবিরের সংঘর্ষে উত্তপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে 144 ধারা জারি। রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ কয়েক কলেজে সংঘর্ষ। শুনছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে যুক্ত হতে পারেন। দর্শক, আরেকটি বিষয় বলি, সেটি হলো যে আমি যেমন আমার অল্প কিছু স্মৃতি বললাম, আসলে স্মৃতি না, ফ্যাক্ট, যে তখন কোথায় ছিলাম সেটা বললাম। এই শহরের, এই ঢাকার ওই দিনে প্রতিটা মানুষেরই নিজের গল্প ছিল। আমরা আজকে যে বিশেষ দুইজনকে এনেছি তাদের গল্প শুনবো, তবে তাদের গল্পের জায়গায় আমরা আন্দোলনের ভিতরে কিভাবে সম্পৃক্ত হলো সেই জায়গাটা, অর্থাৎ ওই সময়টায় তাদের কি ঘটছিল তাদের জীবনে, তাদের পরিবারে। আমি একটু রবিউল আউয়াল ভূঁইয়াকে দিয়ে শুরু করতে চাই। আপনার ভাই মারা যায় কবে, এবং এরপর থেকে আপনারা আন্দোলনের ভেতরে যে প্রবেশ করলেন, মানে এমনিতে আন্দোলনের সাথে সম্পৃক্ততা অনেক মানুষের ছিল আসলে, কিন্তু মানে সম্পৃক্ততা বলতে যে দাবির প্রতি যৌক্তিকতার বিবেচনা, কিন্তু যখন একজন পরিবারের একজনকে হারাতে হয় পুলিশের গুলিতে, তখনকার যে সম্পৃক্ততা, এইটা আসলে আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছি যে কি যাতনা বিষে বুঝবে সে কিসে, কভু আসি বিষে দংশে যারা, যা সাপের যাকে কামড় দেয় নাই সে বোঝে না যে। তো সেই জায়গাটায় আমি একটু জানতে চাই, আপনি যদি একটু মেমোরিগুলো বলেন। আসলে আমার ভাই শহীদ হয়েছেন 20 জুলাই, তখন শনিবার দিন ছিল। আর আমাদের আন্দোলনের সম্পৃক্ততা তার আগে থেকে, 16 জুলাই থেকে 16, 17, 18, 19 এই 4 দিন আমার ভাই সারা দিন আন্দোলন করেছিল। সকালেও বের হতো, 9:30 থেকে ওর একটা কোচিং ছিল, ওই কোচিং করে 11টা শেষ হয়ে যেত। সেই 11টায় আইসা আন্দোলনে যুক্ত হতো। তার ওই কোচিংয়ের সব ফ্রেন্ডদের নিয়ে আইসা যুক্ত হতো। সারাদিন কোনো খাওয়ার ছিল না। আম্মু তার ব্যাগটা নিয়ে এসে বসে থাকতো রাস্তার পাশে। সব আন্টিরা, তার ফ্রেন্ডদের সব মায়েরা ব্যাগগুলো নিয়ে বসে থাকতো আর তারা আন্দোলন করতো
4 দিন আম্মু বিকাল পর্যন্ত বসে থেকে চলে আসতো ওর ব্যাগ নিয়ে বাসায়। ও আর ওর ফ্রেন্ডরা রাতের 8টা 9টা পর্যন্ত 10টা পর্যন্ত সহ ওখানে যাত্রাবাড়িটা আপনি দেখেছিলেন যে ম্যাসাকারের একটা আঁতরগড় ছিল। সবচেয়ে বড় ম্যাসাকার হয়েছিল তদানীন্তন সময় যাত্রাবাড়িতে, যে একটা ভয়াবহ ছিল। ওই স্মৃতিগুলো যখন মনে পড়ে চোখ বন্ধ করলে, যে 5 সেকেন্ড পরপরই গুলি, নন স্টপ, এমনভাবে গুলি যে কোনো মানুষ এই কাজগুলো ঘটাচ্ছে, চিন্তা করলে এখন মনে হয় যে আমরা খুব আঁতকে উঠি। বারান্দায় মানুষের ঢুকতো গুলি, ঘরের মধ্যে ঢুকতো, ছাদে আসতো, এলো পাতালি গুলি। মানে এই ছাত্র জনতাকে দমন করতে হবে সেই উদ্দেশ্যে, মানে মব নিয়ন্ত্রণ না, মব কিলিং হিসাবে যেটা চালিয়েছিল। না, আন্দোলনে তাদেরকে কি আমরা মব বলবো? মব কিন্তু নেগেটিভ শব্দ। ইংলিশে মবের অর্থ হলো বিচ্ছিন্নতাবাদী। আন্দোলনে যারা ছিল তারা তো ওই সময় দাবির থেকে আন্দোলনে গিয়েছে। তদানীন্তন সময় স্বৈরাচারী ফেসিস্ট যে এই কথাটা তাদের ভাষা ছিল আর কি। আমি সেটাই বলতেছিলাম, তৎকালীন সময়ের যে নিউজগুলোতে তারা এটা বুঝাইতো আর কি। তো ওই সময় যেভাবে গুলি চালিয়েছিল মায়ের সন্তানদের উপরে, তো আমার ভাই 20 জুলাই যখন 12টা থেকে 2টা পর্যন্ত আন্দোলন শিথিল ছিল, তখন আম্মু বলতেছে 4-5 দিন তো যাই, সারাদিন গেছিস, আজকে আর বের হোস না। আপনাদের বাসাটা কোথায় ছিল? আমার বাসাটা ছিল যাত্রাবাড়ির ফ্লাইওভারটা যেখানে লেন করেছে, টুল প্লাজাটার পাশেই একটা বরাবর একটা গলি আছে। ওই গলিটার 3-4টা বিল্ডিং পরের বিল্ডিংটাই আমাদের ছিল। তো আমার ভাই আম্মুকে বলল যে এখন তো কারফিউ শিথিল আছে, কারফিউ নাই। শিথিল বলতে আম্মুকে সে বুঝাইছে যে এখন কারফিউ নাই, আমি যাচ্ছি 2 মিনিটের মধ্যেই চলে আসব, চা খাইতে যাচ্ছি, এটা বলে গেল। কারণ কোনো মাই দিবে না আজকে কারফিউ চলতেছে আন্দোলনের কথা বললে। আইজ ইউজুয়ালি আম্মুকে একটা সান্ত্বনা দিয়ে সে বের হয়ে গিয়ে কাজলা ফুটওভার ব্রিজের ওখানে, ও তখন ইন্টার ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম দিয়েছিল, রেজাল্ট হ্যাঙ্গিং ছিল। ওর মারা যাওয়ার পরে ওর ফ্রেন্ডরা সেকেন্ড ইয়ারে উঠেছে আর কি। তখন বাংলাদেশে যে 133 জন শিশু ছিল তার মধ্যে আমার ভাই একজন। তো ওখানে যায়, তখন তারা যখন আন্দোলনে জয়েন্ট হলো, তখন পুলিশ যাত্রাবাড়ি থানার এদিক থেকে আপনার টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড মারতে মারতে আসতেছিল। তখন ওরা প্রায় 200-250 স্টুডেন্ট ছিল, ছাত্র জনতা ছিল, ছত্রভঙ্গ হয়ে গেল। তখন আমার ভাই গিয়ে ওই দোকানে ঢুকলো, ওর ফ্রেন্ড সহ, রাহাত আরও 2 জন সহ ওরা ঢুকলো। পুলিশ তাদেরকে ওই দোকান থেকে বের করে এনে আগে বেধম পিটায় তাদেরকে, পিটাইয়া খারাপ ভাষা উচ্চারণ করে বলে দৌড় দেওয়ার জন্য। যখনই দৌড় দেয় তখনই গুলি জ্বালায়, ধরো পিচাসের মতো। আমার ভাইয়ের শরীরে 2 শতাধিক গুলি করা হয়েছিল। সে যখন মাটিতে পড়ে গেছে তখন হাত উঠাইয়া না করতেছে যে আমাকে আর গুলি করিয়েন না। তার বন্ধু রাহাত তার পায়ে গুলি করেছে। সে দেখেছেন যে টেনে নেওয়ার কতটা সর্বশক্তি দিয়ে, এত বিপদের মুখে ফেলে যেতে চায়নি, তাকে গুলি করে বাধ্য করেছিল নিয়ে যাওয়ার জন্য, তাকে ফেলে যাওয়ার জন্য। তারপরে আমার ভাই ওখানে মারা যায়নি, প্রায় আধা ঘন্টা 40 মিনিট সে এখানে রাস্তায় শুয়েছিল। তার সমস্ত ব্লাড, ছবিটা তো দারুণভাবে নাড়া দিয়েছিল মানুষ। তার সমস্ত ব্লাড রাস্তায় ঝরে, তাকে সে যেখানে পড়েছিল তার 20 মিটারের মধ্যে 2টা হসপিটাল ছিল, রাস্তার ওই পাশে অনাবিল আর পিছনে আরেকটা হসপিটাল ছিল। আর পিচাসের দল নিতে দেয়নি। সেখান থেকেই, আর আগে থেকেও আমার আন্দোলন ছিল, আমরা একসাথে আন্দোলন করতাম চৌহাট্টা পয়েন্টে। আমি তো তদানীন্তন সময় সিলেটে ছিলাম। ফার্স্ট আমাদের ইউনিভার্সিটি, এমসি কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটি মিলে চৌহাট্টা পয়েন্টে আমরা আন্দোলন করতাম। তারপর থেকেই আমাদের আর কি পথ চলা এখনো পর্যন্ত চলতেছে। ভাই হত্যার বিচার, প্রত্যেকটা শহীদদের হত্যার বিচারের জন্য। আপনার ভাইয়ের গায়ে যে 200 গুলি লাগলো, এই গুলিগুলো আসলে কাদের কেনা ছিল? জি, এই গুলিগুলো কারা কিনেছিল, কাদের টাকায় কেনা? এটাই তো আমি মাঝে মাঝে বলি যে যাদের ট্যাক্সের টাকায় কিনা গুলি তাদের সন্তানের বুকের উপরে চালিয়েছে ফ্যাসিস্ট সরকার। এবং তারা ওই সময় মানবাধিকার লঙ্ঘন করে, 144 লঙ্ঘন করে, সব কিছু লঙ্ঘন করে, পিপিএম ভিভিএম এর জন্য, পদোন্নতির জন্য তারা এইভাবে মায়ের সন্তানগুলোকে হত্যা করেছে।
আশরাফা, আপনার কাছে আসি। আপনি সেই সময় কি আন্দোলনের কোন পর্যায়ে ছিলেন? আপনার পদবীর জায়গায় কি সমন্বয়ক বা এই জাতীয় ছিল? আমি আন্দোলনের শুরু থেকেই ছিলাম। আমরা তো একই সাথে নাহিদ ভাইদের তো আপনারা দেখেছেন, আমরা একই সাথে অভ্যুত্থানের আগে থেকেই ছাত্র রাজনীতি করেছি। তো ওই জায়গা থেকেই কোটা সংস্কার আন্দোলন থেকেই অংশগ্রহণ করা। আমি আমার হলের পুরোটা আমি সংগঠিত করেছি, মেয়েদের এনেছি। তো ওইখান থেকে মূলত কোটা সংস্কার নিয়ে আসলে আমার এত বেশি টেনশন কখনোই ছিল না, কারণ কোটা সংস্কার করতে হবে এটা নিয়ে আন্দোলন করার বহুত মানুষ আছে, কিন্তু দেশের ভিতরে যে সংস্কার করতে হবে এটা নিয়ে আন্দোলন করার মানুষ খুবই কম। তারপরে মনে হয়েছে যে যাই অংশগ্রহণ করি। আমার মূলত অংশগ্রহণ করাটা 15 জুলাই থেকে শুরু, মানে মন থেকে যেটা অংশগ্রহণ করা, এটা 15 জুলাই শুরু। 15 জুলাই যেদিন আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদেরকে হামলা করা হয়, আমার মনে হয়েছে মন থেকে ওই দিনই আমার মনে হয়েছে যে এখন আর ফিরে যাওয়ার উপায় নাই। কোটা সংস্কার আন্দোলন তো চলমান থাকবে, বসে থাকাটা একদমই কাপুরুষতা। তখন মনে হয়েছে কোটা সংস্কার আন্দোলনের সময় মাঝে মধ্যে মনে হতো আজকে মিছিলে না যাই, খুব মনে হতো যে আজকে মিছিলে না যাই কি হবে, অনেক মানুষ আছে, হাজার হাজার ছেলে মেয়েরা নেমে এসেছে। 15 জুলাই আন্দোলনের পরে মনে হয়েছে এখন আসলে আর ওই চিন্তা ভাবনা করার সময় নাই যে পরের দিন মিছিলে যাব কিনা। তারপর তো 16 তারিখে তো যেটা হলো আবু সাইদের ওই ভিডিও দেখার পর থেকে আর আমার মনে হয় না পুরো জুলাই মাসে ভালোভাবে ঘুমাতে পেরেছি। আবু সাইদের ওই ভিডিওটা, আমি আবু সাইদকে চিনি না, আবু সাইদ আমাকে চেনে না, কিন্তু ওই ভিডিওটা এত বেশি নাড়া দিয়েছিল। আমি ওই ভিডিওটা দেখেছি যখন হলে আমরা বসে আছি। 15 জুলাই তো আমাদের উপর হামলা হয়। 16 জুলাই বারবার ওরা ছাত্রলীগের ওরা হুমকি ধুমকি দিচ্ছিল যে আমাদের উপর আবার হামলা করবে। আপনারা জানেন 16 জুলাই শহীদ মিনারে যখনই হয়, তো আমরা মেয়েরা মিলে একটা ডিসিশন নিয়েছিলাম, যেহেতু মেয়েরা অনেক আহত, তো আমরা একটা সংবাদ সম্মেলন করব সন্ধ্যায়, আমরা আর পরবর্তী দিনের কর্মসূচিতে যাব না। তো এর মধ্যেই যেটা শুরু হয়ে যায় ওটা দেখে আসলে সংবাদ সম্মেলনও করা হয়নি, কারণ পুরো ক্যাম্পাসের পরিস্থিতি একটা যুদ্ধক্ষেত্র হয়ে যায়। আপনারা জানেন যে বিজিবি মোতায়েন করা হয়েছিল, পুলিশ তো ছিলই, বিজিবি মোতায়েন করা হয়, কয়েকটা তারা মানে গাড়ি রেখে প্রিজন ভ্যান নিয়ে ক্যাম্পাসের ভিতর ঘুরছিল। তো একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রিজন ভ্যান নিয়ে ঘোরা মানে পরিস্থিতিটা মানে আসলে এখন মুখে বলে বোঝানোর মতো ছিল না ওই সময়, একদম যুদ্ধ পরিস্থিতি। ওই মোমেন্টেই মানে আমরা গুজব, অনেক ধরনের গুজব আসছিল। আমাদের পরিচিত একটা ছেলে, সে নাকি মারা গেছে, সে সমন্বয়ক ছিল। আমরা এগুলো নিয়ে খোঁজ করছিলাম যে সে আদৌ মারা গেছে কিনা, নাকি আহত, নাকি এটা গুজব। এর মাঝখানেই আমাদের ফিডে আর কি আবু সাইদের ভিডিওটা আসে এবং সে মারা গেছে। তার যে ওই যে সার্টিফিকেটের যে ছবিটা এখনও হচ্ছে, সব দেখবেন যে জুলাই আসলে ভেসে বেড়ায় তার নামে, সে মারা গেছে। ওইটা দেখার পরে আসলে আর আন্দোলন থেকে কোনো মতেই মুখ ফিরিয়ে নেওয়ার কোনো অবস্থা আমাদের ছিল না। আমি ছিলাম, আর যখন হল থেকে বের করে দেয় 17 তারিখে, 16 তারিখে তো ছাত্রলীগকে আমাদের হল থেকে আমরা বের করে দিয়েছি, বিতাড়িত করেছি, ওটার নেতৃত্ব দিয়েছিলাম। তো 17 তারিখে যখন বের করে দেয় তখন আমার মনে হয়েছিল হলে আর কখনো ফিরে আসতে পারবো না। তারপরও ঢাকা ছাড়ি নাই, অচেনা মানুষদের আশ্রয়ে থেকেছি, কারণ ঢাকায় তো আসলে আমাদের যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে আমাদের তো হল বা কিছু নেই। স্পেসিফিক জানতে চাই, অচেনা মানুষদের কার বাসায় গেলেন? আমি আমার এক বন্ধুর বাসায় ছিলাম। তো ওই সময় আশ্রয় দেওয়া তো খুবই রিস্কি। বন্ধুর বাসায় ছিলাম এবং বাবা মা আশ্রয় দেওয়ার সময় কি বললো? তারা নিজেরাই খুবই ছিল, যেহেতু দেখবেন যে অভ্যুত্থানের সময় সবাই সবভাবে সাহায্য করতে চেয়েছে। তো 16 জুলাই যখন একসাথে এতগুলো ছেলে মারা গেছে, তখন আর কোনো বাবা মাই আমার মনে হয় না যে একটা বিপদগ্রস্ত একটা ছেলে বা মেয়েকে আশ্রয় দেবে না। মানে মানুষের চোখে আগুনটা দেখা গেছে তখন একদম সর্বস্তরে। এবং আমি ভাই যখন বলছিল যাত্রাবাড়ির কথা, আমি যাত্রাবাড়ির ওইদিকেই ছিলাম কাছাকাছি। ওই বিল্ডিংয়ের উপরে দাঁড়ালে ওই জায়গার যুদ্ধটা পুরো, আগুন জ্বলছে যে চারিদিকে এবং গুলির শব্দ শোনা যেত, এরকম ছিল। তো মানে আপনি ওই এলাকায় যাত্রাবাড়িতে যারা থেকেছে তারা বুঝতে পারবে যে যুদ্ধটা আসলে কি। একটা দিনের জন্য এই এলাকাটা শান্ত ছিল না, একটা দিনের জন্য স্বাভাবিক ছিল না। পুলিশ গুলি চালিয়েছে, বাড়ির ছাদ থেকে গুলি চালিয়েছে, রাস্তায় দাঁড়িয়ে গুলি চালিয়েছে। ইভেন পরিস্থিতিটা এরকম ছিল, রাস্তার সাইনবোর্ড আপনারা মেবি চেনেন, সাইনবোর্ডের রাস্তার
এক পাশে পুলিশ, অন্য পাশে ছাত্র জনতা, তারা ওই যে রাস্তার পাশে যে ছাপড়া যে দোকানগুলো থাকে না, যে টিনের দোকান, ওই টিনের দোকানের ওখানে দাঁড়িয়ে ঢিল ছুটছিল, কারণ ওদের দিকে তো গুলি করছিল, তো ওদের হাতে কিছু ছিল না, ঢিল ছুটছিল ওই টিনের পিছনে দাঁড়িয়ে। তো ওই সাহসটা তো আসলে চোখের সামনে দেখা। এটাই আন্দোলনে তো এইভাবেই যুক্ত থাকে একদম শেষ পর্যন্ত। আমি আপনাদের দুজনকে আমি কিছু প্রশ্ন করি। যেমন আপনি, আপনার যে বেড়ে ওঠাটা, এটি সম্ভবত এই আওয়ামী লীগের শাসনামলেই, মানে আপনার বুঝে ওঠাটা, এই যে শেখ হাসিনা এক ধরনের রাজনীতির জায়গায় তিনি একটা অবস্থানে গিয়েছেন, তিনি তার পরিবারের সদস্যদেরকে এই নৃশংসভাবে হত্যাকাণ্ডের মুখোমুখি হতে হয়েছে, যেটি আমরা শুনতাম স্বজন হারানোর বেদনা হিসেবে। তো আপনি এটাকে কিভাবে রিলেট করেন যে শেখ হাসিনা বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক একটি বক্তব্য, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা, এই সব কিছুর মধ্যে শেখ হাসিনার যখন প্রধানমন্ত্রী তখন পুলিশ, এই টাইমের ছবিটা তো, টাইমের ইয়েটা তো দারুণভাবে ভাইরাল, এবং টাইমের এই ছবিটা, আমি তখন নিউজ 24 ছিলাম, আমাদের নিউজ 24 একজন রিপোর্টার শুধু মোবাইলে ধারণ করতে পেরেছিল, এবং এটি আমরা যখন, এটাও একটা গল্প, আসলে আমি আলোচক হলেও আমার তো একটা গল্প থাকে, সেটিও নিউজ 24-এর যেখানে আমরা সংরক্ষণ করি ফুটেজ, সেখান থেকে মুছে দেওয়া মতো লোকও ছিল আমাদের এই ইয়েতে। তো এই যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, তারা বাংলাদেশকে স্বাধীন করেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করেছেন, তো সেই সময় এই ঘটনাগুলো ঘটছে, শেখ হাসিনাকে নিয়ে আপনার মূল্যায়ন কি এখন? খুনি টুনি সবাই বলছে। দেখুন, আপনি একটা কথা বললেন যে শেখ হাসিনার দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেছে এবং তারা, মানে এটা তাদের কথা বলছি। হ্যাঁ, আমি আপনার কথাও বলছি না। তারা কিন্তু এটা প্রচার, মানে তারা যে আওয়ামী লীগ যে 71-এ নেতৃত্ব দেয় না, এটা কেউ বলবে না বাংলাদেশে। তারা অবশ্যই ছিল, তারা নেতৃত্বের জায়গাও ছিল। আমরা দেখেছি আওয়ামী লীগের নেতারা সংগঠক ছিলেন 71-এ, তো এটা নিয়ে নো ডাউট। 71 নিয়ে আমাদের দলীয়ভাবেও কোনো কোয়েশ্চেন নাই, আমার নিজেও, আমি 71-কে মন থেকেই ধারণ করি, আমার 71 নিয়েও কোনো কোয়েশ্চেন নাই। কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে, আমি 24 দিয়ে একটা উদাহরণ দিই। মনে করেন 24-এর অভ্যুত্থানে, এই যে অভ্যুত্থানের পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক বিভাজন হয়ে গেছে না, এটার জন্য তো 24 কখনো ম্লান হয়ে যায় না। মানে আমি বিএনপি আজকে ছাত্রদল ছাত্র শিবির মারামারি করছে, কিন্তু একই সাথে তারা এই অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছে না। তো ছাত্রদল ছাত্র শিবিরের মারামারির জন্য 24-এ যে এতগুলো মানুষ মারা গেছে, তাদের অবদান তো কোনোভাবেই মানে নিশ্চিহ্ন হয়ে যায় না। আর 24-এর যে ভূমিকা বা 24-এর যে অবদান, এইটাও কোনোভাবে ম্লান হয়ে যায় না। তো 71-এ শেখ হাসিনা যেটা দাবি করে যে তার বাবা হচ্ছে দেশের জনক, জাতির পিতা, সে উপাধিও দিয়েছে, এবং সে ওই মুক্তিযুদ্ধের কথা বলে, যে মুক্তিযুদ্ধকে ধারণ করে এই 54টা বছর একটা দেশ টিকে আছে, যে মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে, সে মুক্তিযুদ্ধের কথা বলে সে দেশের মানুষের উপর গুলি চালিয়েছে। তো এখানে মুক্তিযুদ্ধের যেরকম কোনো দোষ নাই, মানে 24 পরবর্তী সময়ে কোনো রাজনৈতিক বিভাজনের, 24-এও সেরকম, মানে 24-এরও এটার কোনো দোষ নাই, 24-এর অভ্যুত্থানে। তো 71 আওয়ামী লীগ, 71-এ তাদের যে ভূমিকা এবং 24-এ তাদের যে ভূমিকা, আমাদের যদি মূল্যায়ন করতে হয়, দুইটাকে একসাথে মূল্যায়ন করতে হবে। আপনি 71-এর লেন্সটা অন্য দৃষ্টিতে দেখেন। 71-এর লেন্সে তারা হিরো আমাদের কাছে, 24-এর লেন্সে তারা ভিলেন। এবং যারা 71-এ হিরোইক ভূমিকা রাখার কথা বলেন গর্ব করে, এবং 71-এ তারা নেতৃত্ব দিয়েছেন এটা প্রচার করেন, তারাই কিন্তু 24-এ এসে দেশের জনগণের উপর গুলি চালিয়েছে। তারা, আমরা 71-এর আগের ইতিহাস যদি দেখেন, পাকিস্তানের ভিতরে ছিলাম না, তো পাকিস্তানে বারবার আমরা আমাদের সমাজ বই, ইতিহাস বইয়ে পড়েছি যে পাকিস্তানের এত বছরের নিষ্পেষণের শিকার হওয়ার কারণে, পূর্ব পাকিস্তানের লোকজন বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হওয়ার কারণেই তারা মুক্তিযুদ্ধের দিকে গেছে। এবং বিভিন্ন সময়ে আইয়ুব খানের সরকার, ইয়াহিয়া খানের সরকার, অমুক সরকার তমুক সরকার পূর্ব পাকিস্তানের মানুষকে মেরেছে, নির্বিচারে মেরেছে। এই কারণে মানে মানুষ যখন দেয়ালে পিঠ থেকে গেছে, তখন মানুষ মুক্তিযুদ্ধ করেছে এবং দেশটাকে স্বাধীন করেছে। সেই স্বাধীন দেশে এসে সেই পাকিস্তানের যেই রূপটা বা পাকিস্তানের যে ভূমিকাটা, ওইটাকে রিপিট করা, শেখ হাসিনা যে মুক্তিযুদ্ধের একজন বড় সংগঠকের সন্তান,
মুক্তিযুদ্ধকে তারা যেভাবে দলীয়করণ করেছে বা দলীয়করণ করার পরে সেই মুক্তিযুদ্ধে যারা গণহত্যা করেছে সেই গণহত্যাকারীদের চিত্রটা নিজেদের করে নেওয়া, সেই ধরনের মুখোশ পরে আবার অভিনয় করা, এই জায়গায় মূল্যায়ন করতে গেলে শেখ হাসিনা খুনি অমুক তমুক এটা তো ঠিকই আছে, এবং সেই সাথে সাথে শেখ হাসিনাকে আমার কখনো এই 24-এর অভ্যুত্থানের সময় তার যে ভূমিকা, এটা দেখে আমার কখনো মনে হয়নি যে শেখ হাসিনা বাংলাদেশকে ধারণ করে। আমি এই প্রশ্নটি করেছিলাম এই কারণে, আপনার কাছে এই প্রশ্নের কন্টিনিউটি থাকবে যে এরপরও এখনও শেখ হাসিনা যে গণহত্যার সাথে জড়িত, এটি জাতিসংঘ স্বীকৃত গণহত্যা, এবং মানে এটি কোনো প্রমাণের ধার ধারে না, কারণ সারা দেশের মানুষ দেখেছেন যে উনি প্রধানমন্ত্রী, ওনার মন্ত্রী এবং ওনাদের হুকুমে গুলি চালানো হয়েছে, হ্যাঁ, শুট অ্যাট সাইট, ওবায়দুল কাদের বলেছেন, তারা বলেছেন। এরপরও কিছু কিছু মানুষ এখনও এই জায়গাগুলোকে এক ধরনের ঘোলা করতে চাচ্ছে। এখানে শুধু আওয়ামী লীগের পক্ষের লোক বা আওয়ামী লীগের লোক না, এখানে যারা অভ্যুত্থানে ছিল যেই পক্ষগুলা, তাদের মধ্যেও হয়তো বা কেউ কেউ আছে বা নাই। এই প্রশ্নটি থাকবে এই কারণে যে জুলাইয়ের আকাঙ্ক্ষাটাকে ধরে রাখাটা জরুরি, নাকি কে কিভাবে তার জুলাইয়ের ন্যারেটিভ তৈরি করে এখনকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সুযোগ সুবিধা নেওয়া, সেটি বেশি জরুরি। এখানে শহীদ পরিবারের একজন হিসেবে আপনার কেমন লাগে, আপনার অনুভূতি কেমন হয় যখন এগুলো দেখেন? আমরা বিরতির থেকে এসে আপনার কাছে এই কথাটি শুনব। দর্শক, আমাদের সঙ্গে থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবার স্বাগত ইস্পাহান মির্জাপুর জিরো আওয়ারে। রবিউল আউয়াল ভুঁইয়া, আপনার কাছে যে প্রশ্নটি লিখেছিলাম যে আপনার ভাই 200 রাউন্ড গুলিতে এবং সবচেয়ে পয়েন্ট ব্ল্যাঙ্কে দাঁড়িয়ে তাকে গুলি করা হয়েছে, মানে একদম অস্ত্র নিয়ে, এটি এবং পুলিশের এইভাবে গুলি করার কথা না, পুলিশের সবসময় পায়ে গুলি করার কথা যদি সে পুলিশের সিস্টেমে থাকে। তো আমরা সব ঘটনার দরকার নেই, আপনার ভাইয়ের ঘটনার এর পরে, এই ভাইকে হারানোর পরে আপনি যখন শহীদ পরিবারের ভাইয়ের কথা মাথায় রাখেন আর দেখেন যে এই এই এত শত শত ছাত্র জনতার প্রাণের বিনিময়ে যেই ক্ষমতা বা রাজনৈতিক পরিবর্তন হয়েছে, সেখানে যারা বেনিফিশিয়ারি তারা ক্ষুদ্র স্বার্থে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বিভিন্নভাবে তাদের পছন্দের মতো ন্যারেটিভে নিয়ে যাচ্ছে, যেখানে সুযোগ পাচ্ছে ফ্যাসিবাদ স্বৈরাচারী শেখ হাসিনার সমর্থকরা। আসলে দেখেন, সবার আগে যদি বলতে হয় সেটা হলো স্বাধীনতা অর্জনের চেয়ে সেটা রক্ষা করা বেশি জরুরি। তো জুলাই এই গণ অভ্যুত্থানের পরে আমাদের সকলের উচিত, যেমন ৭১ দলমত নির্বিশেষ সব কিছুর ঊর্ধ্বে, ঠিক জুলাইটাকেও কিন্তু আমাদেরকে আলাদা করে রাখতে হবে। এটাকে নিয়ে যে ফায়দা লুটা বা ফেসিবাদী কায়েম করা এরকম ঠিক না। আপনি দেখেন, এই জুলাইয়ের পরে আমি যেটা বলবো, বেনিফিশিয়ারি গোষ্ঠী যদি আমি চিন্তা করি তাহলে সবচেয়ে বেশি হয়েছে উপদেষ্টারা। তারা ক্ষমতার মসনদে বসে যেভাবে ফল ভোগ করে গেছে, তাদেরকে এক একজনকে আপনার একটা চেয়ারম্যান ইলেকশনে দাঁড় করায় দেন, চেয়ারম্যান ইলেকশনে পাশ করতে পারবে না। কিন্তু ঠিক তারাই তিনটা মন্ত্রণালয়েরও এক একজনে মন্ত্রিত্ব পালন করেছে। তারা ভুলে গিয়েছিল ক্ষমতার মসনদে বসে যে তারা এই চেয়ারটা গতানুগতিকভাবে এভাবে পায়নি। তারা ১৫০০ মায়ের সন্তানের, প্রায় ১৪০০ মায়ের সন্তানের জীবনের উপরে, লাশের উপরে পাড়া দিয়ে, প্রায় ৩০,০০০ মায়ের সন্তানের রক্তের উপরে পাড়া দিয়ে সেই ক্ষমতার মসনদে তারা বসেছিল। তারা যখন ক্ষমতায় এত বড় একটা পরিবর্তনের পরে মানুষ আশা করেছিল যে তাদের কাছ থেকে ভালো কিছু হবে, এই বুঝি বাঙালি জাতির ভাগ্যের পরিবর্তন হবে। কিন্তু তারা কি করলো? তারা ক্ষমতার মসনদে বসে ক্ষমতাটাকে ভোগ করা শুরু করলো। আপনি সব কথা চিন্তা করেন, গণঅভ্যুত্থানের পরে
উপদেষ্টাদের যদি আপনি চিন্তা করেন কোন উপদেষ্টারা এই হত্যাকাণ্ডের বিচারের জন্য কতটুকু ভূমিকা পালন করেছে, কোনো উপদেষ্টা কি দেখেছেন হত্যার বিচার করতে হবে, বিচার না করলে এই হবে না ওই হবে না, কিছুই বলেছে? কিছুই বলে নাই কিন্তু কোনো উপদেষ্টারা। বরঞ্চ আমরা শহীদ পরিবার যখন বিচারের জন্য আন্দোলন করেছি, উল্টা আমাদের উপরে আক্রমণ হয়েছে, হামলা হয়েছে। শহীদ আলভির বাবা হার্ট অ্যাটাক করেছে, আহনাফের মায়ের পেটে লাথি মারা হয়েছে, এরকম অনেক মায়েদের উপরে, অনেক বোনদের উপরে, শহীদের স্ত্রীদের উপরে লাঠিচার্জ করা হয়েছে, অনেক কিছু হয়েছে। কোনো উপদেষ্টা কিন্তু একটা বাক্য বলেনি। সবচেয়ে দুঃখের বিষয় হলো আমাদের ছাত্র উপদেষ্টারাও কিন্তু কিছু বলেনি। তারা তো আমাদের পক্ষে শক্তি হয়ে ওখানে গিয়েছিল, রিপ্রেজেন্টেটিভ হয়ে, তারাও কিন্তু কিছু বলেনি, কোনো নিন্দা জানায়নি, তীব্র প্রতিবাদও জানায়নি, একটা স্ট্যাটাস দিয়েও পাশে দাঁড়ায়নি। শুধু ছাত্র উপদেষ্টারা না, আরও যারা কেন্দ্রীয় সমন্বয়করা ছিল তারাও কিন্তু কোনো একটা স্ট্যাটাস দিয়ে নিন্দা জানায়নি। উপদেষ্টারা তাদের কথা যদি আসি, তারা জুলাইয়ের পরে এই 2 বছর 1.5 বছর ক্ষমতায় থেকে জাতিকে কি দিয়েছে? জাতি যে আশা করেছিল তাদের কাছে যে দেশটা আবারও মনে হয় যে কি আমরা মায়ের গর্ভ থেকে বাচ্চাটা জন্মগ্রহণ করলে যেরকম হয়, তারপরে তাকে যেভাবে শিখিয়ে সুন্দর করা হয়, ঠিক এরকম আশা করেছিল মানুষ, যে তাদের কাছ থেকে বড় একটা এক্সপেকটেশন। সবচেয়ে বড় কথা যদি বলি, আসিফ নজরুল স্যারের কাছে মানুষের অনেক আকাঙ্ক্ষা ছিল যে এই লোকটা হয়তো আমাদের জন্য করবে। অনেক দেখেছি আমরা টকশোতে, হায় আল্লাহ রাশেদ, আমি যদি কিছু একটা দায়িত্বে বসতে পারতাম, দিল মন উজাড় করে এই করে দিতাম সেই করে দিতাম। কিন্তু যখনই সে ক্ষমতার মসনদে বসেছে, হামসে বাড়া কুন হে এর মতো একদম দৈত্য দানবের মতো রূপ ধারণ করেছে। আপনি দেখেন আজকে বিচার বিভাগগুলোকে কিভাবে প্রশ্নবিদ্ধ করে গেছে, কিভাবে কি করে গেছে, ছিন্ন ভিন্ন করে গেছে। তারপরে শহীদদের হত্যার বিচারের জন্য কোনো অগ্রগতি ভূমিকা পালন করেছে? উনি ক্ষমতায় থাকতে কতগুলো আসামি জামিন পেয়ে গেল, যখনই বলতে গেছি তখনই তো শহীদ পরিবার ভালো না, শহীদ পরিবারের উপরে লাঠিচার্জ করো, শহীদ পরিবারের উপরে এই করো সেই করো, অমানবিক অত্যাচার শুরু করেছে। শুধু খালি হত্যার বিচারের জন্য, বিচারটা অ্যাজ এ সিভিলিয়ান হিসাবে তো সবারই এটা প্রাপ্য ছিল, কিন্তু সেটা তারা করে যাননি। বিচারের কথাটা জুড়লে তারপরে যদি আসেন, এই যে শহীদ পরিবারের পুনর্বাসনের কথা যদি বলেন, আমরা পুনর্বাসনের জন্য আসিফ মাহমুদ ভাইয়ের কাছে গিয়েছিলাম। এখানে 10-15 জন ছিল। আবু সাইদের ভাই আবু হোসেন ছিল, আহনাফের আম্মা ছিল, গোলাম নাফিসের বাবা ছিল, আলভির বাবা ছিল, আমি ছিলাম। এরকম 10-15 জন শহীদ পরিবারের সদস্যগণ যখন আমরা প্রতিনিধি গেলাম এনএসসি ভবনে, এই যে কথা রেকর্ডেড হচ্ছে, উনি পারলে পাল্টা উত্তর দেখ। এনএসসি ভবনে আমরা যখন বললাম, তখন উনি বললে যে চাকরি আমি কোথায় থেকে দিব, কিভাবে দিব? তখন আমি ওনাকে প্রশ্ন করলাম, কেন আপনাদের তো কথা ছিল যে কোটা না, জাস্ট যেই পরিবারগুলো সুপ্রিম স্যাক্রিফাইস করে যারা চলে গেল, কোনো কিছুর বিনিময়ে স্বজন পাবো না আমরা, কিন্তু ওই পরিবারগুলোকে ভালো থাকতে হবে। এখন দেখেন আপনারা অনেক পরিবার ভিক্ষা করে, অনেক পরিবার দেখেছেন যে রোজার একটা খেজুর কিনে খাওয়ার টাকা ছিল না, সামর্থ্য ছিল না, অনেক পরিবার খুব মানবিক জীবনযাপন করতেছে। তো যখন ওনার কাছে গেলাম, উনি বলতেছে যে চাকরি দিতে হবে, এই বিষয়ে উনি অবগতই না। ওনার অফিস থেকে এনএসসি ভবনে, ওনার অফিস থেকে বের হয়ে আসার সময় আবু সাইদের ভাই একটা কথা বলল, আবু হোসেন, যে ভাই খায় দায় ফুল মিয়া, মোটা হয় লাল মিয়া। আমি কথাটার রহস্য আজও বুঝতে পারিনি। দেন তারপরে যখন আপনার শহীদ পরিবারের যে এককালীন একটা ক্ষতিপূরণ দেওয়ার কথা সরকার সিদ্ধান্ত গ্রহণ করলো, সেটাও কি করেছিল, তারা ফিক্স করে দিয়েছিল 5 বছর আগে তুলতে পারবে না। তখন আমরা যখন আমাদের যে সংগঠনের পক্ষ থেকে নির্বাহী পরিষদ জরুরি মিটিং ডেকে আমরা যখন সিদ্ধান্ত নিলাম যে এই টাকাটা যদি 5 বছর নাই তুলতে পারে, তাহলে যেই পরিবারের ম্যাক্সিমাম পরিবারের 90% খুব দুস্থ পরিবার, তাদের একমাত্র আর্নিং পার্সনটাকে তারা হারিয়েছে, তারা চলবে কিভাবে? 5 বছর টাকাটা যদি না তুলতে পারে, 5 বছর পরে আমি টাকা দিয়ে কী করবো? এখন যদি না খেয়ে মারা যাই, এই টাকাটা যেন যারটা যখন যেভাবে সুবিধা সে তার মতো করে সঞ্চয়পত্রটা ভাঙাবে, সেটার প্রস্তাবও নাহিদ ভাইকে অনেকবার দিয়েছিলাম। কাজ হয়নি দেখে আমরা শাহবাগে আন্দোলনও করেছি। তারপরে ডক্টর ইউনূস স্যারের কাছে গিয়েছি, সেখানে গিয়ে আমরা বলেছি যে এটা সঞ্চয়পত্রটা তো সুদ হবে, অ্যাজ এ মুসলিম উম্মাহ হিসাবে সুদ খাওয়াটা হারাম, আর এটা একটা শহীদের নামের উপরে ট্যাগ লাগায় যখন খাবো, সে তো নিষ্পাপ একটা শহীদ,
জান্নাতি ব্যক্তি, আল্লাহ তো তাকে প্রশ্ন করবে যে তোমার নামের উপরে ট্যাগ লাগায় সুদ খাচ্ছে তোমার পরিবারের লোক, আমরা এটা চাই না। উনি বলল ঠিক আছে, যদি তোমরা না চাও এটা হবে। ওনাকে এটার জন্য ধন্যবাদ। কিন্তু তারপরে আমাদের পক্ষ থেকে ওনাকে প্রশ্ন করা হলো, ওনাকে সে দাবি রাখা হলো যে স্যার, একটা পরিবার, এখানে 850 পরিবার শহীদ হয়েছেন, একটা পরিবার টাকা দিয়ে স্বজনের মূল্যায়ন করা যাবে না। পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আপনি আমার মায়ের সন্তানকে ফেরত দিতে পারবেন না। আমার মা আজকে 2 বছর কাঁদতে কাঁদতে তার চোখে দেখে না। স্যারকে বলা হলো যে স্যার, এক এক পরিবারটা যেন ভালো থাকে এর জন্য এক একটা পরিবারকে আপনি 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেন। এভাবে বলা হয়েছে যদি 50 লাখ দেওয়া হয়, আপনি 850 পরিবারকে 450 কোটি টাকা, এটা রাষ্ট্রের কাছে কিছু না। আর এই ক্যাটাগরি প্রায় 1000 নেয়ার অ্যাবাউট 1000-এর মতো, তাদের যাদের একটা হাত নাই একটা পা নাই, তাদের তো কিছু করে খেতে হবে জীবনটা। তাদের জন্য বরাদ্দ দিল কত? 3 লাখ টাকা। আমরা চেয়েছি তাদেরকে 30 লাখ টাকা করে দেখ। 1000 মানুষকে 30 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকা করে দিলে কত টাকা যেত একটা রাষ্ট্রের জন্য? ওই সময় যদি তারা 1000 বা 1500 2000 কোটি টাকা বরাদ্দ দিয়ে যেত, এই পরিবারগুলো সুন্দর চলে যেত। এই কথাটা যখন বললাম, ডক্টর ইউনূস স্যার আমাদেরকে দেখাই দিল, আসিফ ভাই, নাহিদ ভাই, আমার সাথে ছিল সার্জিস ভাই, এই 3 জনকে দেখাই দিল। পরে কি করলো? সয়ার নাহিদ ভাই পরের দিন আমাদেরকে তার বাসভবন নিকেতনে ডাকলো। আমি, আমার সংগঠনের চেয়ারম্যান নাফিসের বাবা, ভাইস চেয়ারম্যান আহানা আলভির বাবা, আমরা 3 জন গেলাম। নাহিদ ভাই বলতেছে, না রবিউল, তুমি এটা ঠিক করো নাই, তোমরা এইভাবে টাকা চাইতে পারো না। একটা পরিবারের কি লাগে, তোমাদের তো ভাতা দিচ্ছে। আমি এই বিষয়টি নিয়ে আবার আসবো, আমি একটু আশরাফের কাছে আসতে চাই। এই আলোচনাটা যে শুরু হবে আমি ভাবি নাই, কিন্তু যখন দেখলাম যে রবিউল যেভাবে বলছে, এবং ওর অবস্থান থেকে আসলে আমি কখনোই বুঝতে পারবো না। হ্যাঁ, সেটা হলো এই অনুভূতিটা আমার সাথে এক হবে না, এই কারণে আমি তাকে থামাইনি। আপনারা এখন কনভেনশনাল রাজনীতির মধ্যে আছেন, এনসিপি আছে। এনসিপি বলা হয় যে এই অভ্যুত্থানের থেকে গড়ে ওঠা সবেধন নীলমণি এখনও টিম করে জ্বলছে একটা দল, এনসিপি, সে আছে। আপনাদের কোনো অবস্থান আছে এটা নিয়ে? উনি যা বললো যে এটাকে এখন বাস্তবায়ন করা যায় কিনা, বা আপনারা কি মনে করেন? দেখুন, আমাদের ইয়েটা ছিল মানে দলীয়ভাবে আমরা যেহেতু সরকারে নাই। আপনি দুটো মত দিতে পারেন, দলীয়ভাবেও আপনার যেটা মত, এবং ব্যক্তি মানুষ হিসেবে। আমি দলীয়ভাবে দলীয়ভাবে তো আসলে দলীয়ের যে মতটা, এটা তো আর আমি দিতে পারবো না। ব্যক্তিগতভাবে আমি আমার ব্যক্তিগত মতামত যেটা, সেটাই বলি। আমি শহীদদের কয়েকটা পরিবারে, জুলাই স্মৃতি ফাউন্ডেশন যখন আমার খুলনা বিভাগে যখন গিয়েছিল, যেহেতু আমি আন্দোলনের সম্মুখ সারিতে ছিলাম, তো আমাকে ওই জায়গায় দাওয়াত করা হয়। আমি যাওয়ার পরে তাদের যে অনুদানের এই সেরেমনিতে ছিলাম, তো দেখলাম সবাই মোটামুটি ওই সময় এগুলো নিয়ে কোনো অভিযোগ জানায়নি। হয়তো এটা পরবর্তীতে এই ধরনের ভাই যে অভিযোগগুলো দিলেন, এগুলো সম্পর্কে আমি অবগত না। আমি এগুলো হয়তো ফেসবুক মারফতে সামনে আসার কথা, ওইভাবে আমার সামনে কখনো আসে নাই। কিন্তু অভ্যুত্থানের পরে শহীদদের একটা, শহীদ পরিবারের ঠিক না, আহত যারা, তাদের একটা আন্দোলন আমি দেখেছি। সেটা হচ্ছে নূরজাহান বেগমের বিরুদ্ধে তারা আন্দোলন করছিল, স্বাস্থ্য উপদেষ্টা, ওটা দেখেছি। এবং ওইখানে আমাদের পক্ষ থেকে আমরা সংহতি জানিয়েছি। আমি তখন বৈষম্য বিরোধীতে ছিলাম, অফিসিয়ালি বৈষম্য বিরোধী পদে কোথাও ছিলাম না, যেহেতু আমি আগে থেকে রাজনীতি করি, তো অরাজনৈতিক প্ল্যাটফর্মে থাকতে চাই না। রাজনৈতিক যখন প্ল্যাটফর্ম হয়েছে তারপরেই জয়েন করেছি। তো বৈষম্য বিরোধী তরফ থেকে হাসনাত আব্দুল্লাহ ভাইকে দেখেছি ওই সময়। যে বক্তব্যগুলো, এটাকে কি এখন যৌক্তিক মনে হচ্ছে না? তারা, দেখুন, আমার যেটা মনে হয় যে মাসিক যে ভাতার পরিমাণ বাড়িয়ে দেওয়া যেতে পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে শহীদ পরিবারের বিভিন্ন ক্রাইসিস আছে, মানে আমি নিজের চোখে যেটা দেখেছি, একটা শহীদ পরিবারের পুত্রবধূ এবং শাশুড়ি, মানে যে মারা গেছেন তার বউ এবং মা, সে হচ্ছে তার বাচ্চা অভ্যুত্থানের পরে জন্ম নিয়েছে, অভ্যুত্থানকালীন সময়ে উনি প্রেগনেন্ট ছিলেন। তো আমি দেখেছি যে ওদের যে এককালীন যে অনুদানটা দিয়েছে সেই সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে, ওইটা নিয়ে অনেক মানে
কনফ্লিক্ট হয়েছে। তো এই কনফ্লিক্ট যদি মিটিগেট করা যায়, যে ফ্যামিলিগতভাবে এই কনফ্লিক্টটা মিটিগেট করে নেবে, সেক্ষেত্রে সরকার চাইলে তাদের যেই দাবি যে অনেক মানে এই যে 50 লাখ টাকা করে দিতে হবে বা 30 লাখ টাকা করে দিতে হবে, সরকার যদি এই ধরনের নীতি নেয় যে সেটা একটা উত্তরাধিকার সূত্রে হ্যাঁ, এক ধরনের যেটা ভাগ আছে করে যে দেয়া, ভাগ করে দেওয়া, যাতে, যেটা এটা যদি সরকার মানে মা কখনো সন্তানের পুরোটা না নিয়ে যায় বা এবং স্ত্রীরও হক থাকে। এই ধরনের যদি হচ্ছে করে দিতে পারে সরকার নীতিমালা করে, তাহলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় ওনাদের জন্য সুবিধা হয়, যেহেতু ওনাদের আর্নিং পার্সন নাই। আর ওনাদের যে মাসিক ভাতাটা আছে, যদি করা যায়, সম্ভব হয়, তাহলে মনে হয় যে মাসিক ভাতাটা বাড়িয়ে দেওয়া উচিত, যাতে ওনাদের মাস শেষে আসলে বাজার শেষ হয়ে যাচ্ছে এই টেনশনটা কারো করতে না ভাতাটা হয়। কিন্তু 3 ভাগ হয়। ভাই ওই আমি তো সময় আসলে জানি না, ওই সময় যে যেটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল, তাদের জন্য এটা করাটা খুব সহজ ছিল। হ্যাঁ, কারণ তারা তো একদম স্ট্রেট এই আন্দোলনের ফসল, Maybe তখন তারা সহজ করলেন। ছিল, কিন্তু আমি যতদূর জানি যে হয়তো বাজেট ফান্ডের সমস্যা। আমি এখন তো যতদূর জানি নির্বাচিত এটা ছিল। সরকার, তাদের যৌক্তিকতা আরো বেশি, লজিক্যাল এখন শক্তি যেহেতু আরো একটা বেশি। বাজেট হয়ে গেছে, তো বাজেটে ইনক্লুড করা যেত, এবং বাজেটে ইনক্লুড করা গেলে এটা সাংবিধানিকভাবে এটা রক্ষা করারও সহজ হতো। এটা মেবি নির্বাচিত সরকারের জন্যই কাজটা বেশি সহজ, কারণ নির্বাচিত সরকার তো আসলে ওই যে শেখ হাসিনা বারবার বলে না যে ইন্টারিম সরকারের লেজিটিমেসি নাই, অমুক নাই, তমুক নাই, কিন্তু যেই সরকার ভোটে নির্বাচিত, তার জন্য মনে হয় সাংবিধানিকভাবে বা স্থায়ীভাবে কোনো কিছু করা অনেক বেশি সহজ। বাজেট পাস করা থেকে শুরু করে ফান্ড জোগাড় করা সব কিছুই সহজ। আমি রবিউল, আশরাফা দুজনের কাছে একটি প্রশ্ন রেখে বিরতিতে যাব। সেটি হলো, আমরা যে কথাটি শুরুতে বলেছিলাম, এই আমাদের শেষ ভাগ, সেখানে আমি এই বিষয়টি নিয়ে একটু গুরুত্বের জায়গায় যাব, যে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে প্রচার করে নিজেদের রাজনৈতিক বক্তব্য দেওয়া, নিজেদের মানে এক ধরনের মুক্তিযুদ্ধের চেতনার মতো করে এক একজন এক একভাবে চেষ্টা করছে, ব্যবহার করছে, ঠিক আছে, তারপরও জুলাই নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু জুলাই সম্পর্কে যে ইউনিক ন্যারেটিভ, জাতীয় ন্যারেটিভ, আমি যদি জুলাই সনদের কথা বাদও দিই, যে এইটা এই রকমের, আমরা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এখনও আমরা ভুগছি, যে মুক্তিযুদ্ধের ইতিহাস আসলে কোন দিক দিয়ে কোন দিকে যায়। সেরকম জুলাইয়ের ন্যারেটিভটা তৈরি নিয়ে আপনারা কোনো কিছু ভাবেন কিনা, বা এই অ্যাঙ্গেলটা কখনো মনে হয়েছে কিনা, বা সরকার, ইন্টারিম গভর্নমেন্ট বা এখনকার সরকার, রাজনৈতিক দল, জামাত ইসলামী, এনসিপি, অন্যান্যরা, বাম দল, তারাও কি ভাবছে কিনা, নাকি এইটাও ওই মুক্তিযুদ্ধের মতো ইতিহাস ডানে বামে দিয়ে বিভিন্ন দিকে ভেসে বেড়াবে? এই প্রশ্ন থাকবে। দর্শক আমাদের সঙ্গেই থাকুক, 1 মিনিট পরে ফিরছি। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। রবিউল, আমি আপনার কাছে প্রশ্নটা রেখেছিলাম, আশরাফার কাছেও প্রশ্নটা রেখেছিলাম। আপনি শহীদ পরিবারদের যে যেই যুক্তিগুলো তুলে ধরলেন, তাদের এককালীন অর্থের ব্যাপারে, টাকার ব্যাপারে, আমি জানি না এই সরকারের ক্ষেত্রেও আপনারা পাবেন কিনা। আচ্ছা, আপু একটা কথা বলেছিল যে এই সরকার তার বাজেটে রাখার দরকার ছিল, কিন্তু আমার তো একটা প্রশ্ন, তদানীন্তন সময়ে যখন আপনার এই ইন্টারিম গভর্নমেন্ট ছিল, তারাও তো 2টা বাজেট দিয়ে গিয়েছে, তারা কেন রাখেনি? নাম্বার 1। নাম্বার 2 হলো, জুলাই ফাউন্ডেশনের এখন টাকা নাই বলতেছে। নাহিদ ভাই বিভিন্ন জায়গায় বলতেছে, এমপিদের কাছে যাইতেছে, বিভিন্ন জায়গায় কথা বলতেছে, সুপারিশ করতেছে টাকা দেওয়ার জন্য। তারা যাওয়ার পথে আবার কেন বরাদ্দ দিয়ে গেল না? তারা যাওয়ার আগে কেন বরাদ্দ দিল না ফাউন্ডেশনে? ইভেন তারা চাইলে জুলাইয়ের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য অনেক কিছু করে যেতে পারতো। আমরা শুনেছি গত ফ্যাসিস্ট আমলের তাদের ইচ্ছা প্রকল্পই নাকি ছিল 36,000 কোটি টাকা। এখানে আহতদের পুনর্বাসন, তাদের চিকিৎসা বা শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য 2-4 হাজার কোটি টাকা দিলেই কিন্তু সবকিছু ভেসে যেত, কিন্তু তারা দেয়নি। কারণ কি জানেন? এটা কি আসলে
ইচ্ছা ছিল না সেই জন্য নাকি অদক্ষতা ছিল, কোনটা? না, ইচ্ছাই ছিল না আমি বলবো। কারণ ইচ্ছা হলো না থাকার, যদি হ্যাঁ, ব্যক্তিগত কি? কারণ হলো যদি ইচ্ছা থাকতো আমরা কিন্তু বারবার ক্ষতিপূরণের কথা, যার একটা হাত নাই, আপনার আমি রিকোয়েস্ট করব একটা হাত আপনি সারাদিন বডির সাথে বেঁধে রেখে ট্যাপ দিয়ে আপনি চলে দেখেন, একটা পাকে চলে দেখেন কত কষ্ট। এটা তো কষ্ট তো আছেই, তারপরে যে কেটে ফেলার যে যন্ত্রণা, তারা তো না মরে বেঁচে আছে, দুঃখে দুঃখে মরতেছে এখনো, বিশ্বাস যারা করবেন মারা গেছে তাদের চেয়ে খারাপ অবস্থা, তাদের চেয়ে খারাপ অবস্থায় এখনো অনেক ভাইরা, ব্রাহ্মণবাড়িয়া থেকে আলামিন ভাই, ময়মনসিংহ থেকে একটা হাত নাই আলামিন ভাই, ঠিক আছে, এবং কি এখনো তাদের পুজ পড়ে এই অবস্থা। তো তাদের যে একটু ভালো থাকতে হবে। আমি বলবো জুলাইয়ের বেনিফিশিয়ারির মধ্যে উপদেষ্টারা, তার মধ্যে সবচেয়ে বেশি ছাত্র উপদেষ্টারা বেনিফিশিয়ারি, তাই না? তো তারা কেন আমাদের দুঃখটা বুঝার চেষ্টা করলো না? করে নাই, কিন্তু আমরা তো বারবার হ্যামারিং করেছি, আন্দোলন করেছি, বারবার গিয়েছি। নাহিদ ভাই বলতে পারবে না যে রবিউল বা চেয়ারম্যান সাহেব, গোলাম নাফিসের বাবা, আলভির বাবা, হানাফের বাবা, হানাফের মায়ের আসে নাই, কখনো অস্বীকার করতে পারবে না। আমরা বারবার গিয়েছি, বারবার বলেছি, এবং এগুলো বারবার বিগত 2 বছরের আমাদের টক শো বা সংবাদ সম্মেলন দেখলে বুঝতে পারবেন। বিচারের কথা যদি বলি, বিচারের জন্য আমি 20 অগাস্ট আমার ভাইয়ের মামলা হয়েছে, সেখান থেকে বিচারের হত্যার বিচার করতে হবে। বারবার কতবার যে আন্দোলন করেছি, সচিবালয় 2-3 বার আমি ঘেরাও দিয়েছি, আইজি অফিসের ওখানে আন্দোলন করেছি, থানায় আন্দোলন করেছি। তার যে মামলাটি, সেই মামলাটির কি পরিস্থিতি এখন? এখন আমার মামলাটা হচ্ছে গিয়া ওই যে সাক্ষী শেষ হয়ে গেছে, এখন এটা হচ্ছে 2 পক্ষের আর্গুমেন্ট আছে। কিন্তু আপনি জানেন দুঃখজনক, আসামি ধরা পড়ছে না। যারা গুলি করেছিল? না, আসামি যে দেখাই দিছি কোথায় কোথায় আসামি আছে। নাহিদ ভাইকে আমি বলেছি, দেখেন এই 23শে অক্টোবর আমার 2য় দফায় সচিবালয়ে ঘেরাও ছিল, 23শে সেপ্টেম্বর সচিবালয়ে যখন ঘেরাও দিলাম, নাহিদ ভাইকে আমি গিয়ে নিজে লিখিত দিয়ে আসছি আমার 3-4টা আসামি কে কোথায় আছে। বসে ঠিক আছে, আমি ব্যবস্থা নিব বইলা আমাদেরকে অলরেডি লোকেটেড তখন, হ্যাঁ লোকেটেড, তখন যখন দিয়ে আসছি আমি, উনি বলল যে ঠিক আছে আমার সফট কপি পাঠাও আতিক মোর্শেদ, ওনার পিএস। সেই যে হোয়াটসঅ্যাপ করেছি, তাদের হোয়াটসঅ্যাপে তো ডেট সহ থাকে মেনশনগুলো, এবং শুধু তার পিএস কেনা, তাকেও পাঠাইছি, হোয়াটসঅ্যাপে কিন্তু ডেট সহ থাকে। সেই 23শে সেপ্টেম্বর, তারপরে আমি 27শে সেপ্টেম্বর আবার মিনিস্ট্রিতে গেলাম যে আমার আসামিগুলো এখানে গ্রেফতার করেন না কেন, করতেছে না। আমি 8ই অক্টোবর যখন আবার আন্দোলন ডাকলাম সচিবালয়ে, 2য়বার ঘেরাও কর্মসূচি, 7ই অক্টোবর কিন্তু আমার বাসায় ডিবির ফোর্স পাঠিয়েছিল। আমি বিভিন্ন সংবাদ মিডিয়াতে বলেছিলাম এটা। নাহিদ ভাইকে, আসিফ ভাই আমাকে আগে ফোন দিয়েছিল রাত 12টার পরে, আমাকে বলতেছে আপনি কোথায়? আমি বললাম ভাই আমি বাইরে। কেন? আমি বললাম কীভাবে যাবো, আপনারা আমার বাসায় ডিবি ফোর্স পাঠিয়েছেন? না কিছু হবে না, আপনাকে বুঝাইতে গেছে। তো ডিবির ফোর্স রাত 12:30 বাজে ডিবির জয়েন্ট কমিশনার থেকে শুরু করে ডিবির ফোর্স গেছে। তখন আমি একটা কথা বললাম, আমি 1 মিনিট সময় নেব, আসিফ ভাইকে একটা কথা বললাম তদানীন্তন সময় ফোনে, যে ভাই এই পুলিশগুলোকে আমার বাসায় না পাঠায় যদি আসামি ধরতে পাঠাতেন, মরলে আমার কলিজাটা পচতো। ভাইকে ভাই বলেছিলাম। এই যে আপনার প্রশ্নটা, আমি বলবো যে এই জুলাইটাকে কেউ যেন কুক্ষিগত না করে। আপনি যেটা প্রশ্ন করেছিলেন, আমার মনে হচ্ছে যে ওনারা কুক্ষি করার চেষ্টা করেছিল। কারণ হলো মানুষের মাঝে কি মেসেজ সেটা আমি জানি না, ওনারা ছড়াইতে চেষ্টা করে যে এনসিপি মানে জুলাই, কিন্তু এনসিপি মানে কিন্তু জুলাই না। জুলাইয়ের কিছু সংখ্যক লোক এনসিপি গঠন করেছে। আমরা একদম শেষ প্রান্তে, রবিউল, আমি আশরাফের কাছেও যেতে চাই যে জুলাইয়ের আকাঙ্ক্ষার বিষয়টা কেমন অবস্থায় আছে, আপনার কেমন দেখছেন? আমি কনভেনশনাল কথাটা বলছি না, আমি বলছি যে একদম সাধারণ, যে একটা জাতীয় ন্যারেটিভ কি আমরা তৈরি করতে পারলাম? দেখুন, আপনি যে প্রথম যে কথাটা বললেন যে মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ, ওইটা এখনো আমরা জাতিগতভাবে কালেক্টিভলি তৈরি করতে পারি নাই। তো মুক্তিযুদ্ধ অনেক বড় একটা ঘটনা, 9 মাস ধরে যে ঘটনাটা চলেছে, এটা আরও সহজ ছিল এই করা। কিন্তু জুলাই অভ্যুত্থান ওই সময়ে এত ম্যাসিভ, এগুলো কিন্তু রেকর্ডেড ছিল, আমরা একটা অবস্থানে যেতে পারতাম, কিন্তু এখনো যেতে পারি, এখনো অবশ্যই রাজনৈতিক কারণেই যেতে পারি নাই। এবং জুলাইয়ের যেই ন্যারেটিভ, যেটা জুলাই এত কম সময় হয়েছে, আমি নিজেই অভ্যুত্থানের পরে অনেক সমন্বয়কে চিনেছি, তো অভ্যুত্থানের সময় তাদেরকে চিনতাম না। আবার অভ্যুত্থানের সময় এরকম হয়েছে যে আমি রাজনৈতিক ছাত্র দলের অনেকে আমার আশেপাশে, আমি পরবর্তীতে ছবিতে দেখেছি বা করেছি, তাদেরকে দেখেছি, তাদেরকে আমি অভ্যুত্থানের পরে চিনেছি, আগে চিনতাম না। তো
ওইভাবে জাতীয় ন্যারেটিভ বানানোর জন্য আরও আমার মনে হয় আরও অনেক সময় লাগবে, কারণ সবার যেই ভূমিকা, সবাই তো সবার ভূমিকাটা বলবেই, এবং বলার পরে নিরপেক্ষ কারো উচিত, এটা রাজনৈতিক দলের হাতে, আসলে কোনো দলের হাতেই কোনো কিছু ন্যারেটিভ ছেড়ে দেওয়া উচিত না। যেটা মুক্তিযুদ্ধেরটা আওয়ামী লীগ করেছে, আমি নিজে এনসিপি করে, আমি নিজেও চাই না যে জুলাইয়ের একমাত্র ন্যারেটিভ এনসিপি সেট করবে, কারণ জুলাই সার্বজনীন। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আমরা যে পুরো জাতি, আমাদের অনেক অর্জন আছে, অনেক বড় বড় ঘটনা আছে, কিন্তু আমাদের অনেক ছোট ছোট বিষয় আছে যেটি আমরা নিজেদের আত্মবিশ্বাসের জায়গায়, নিজেদের ছোট্ট ব্যক্তিগত স্বার্থের জায়গায় অনেক সময় আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি। এই আন্দোলনে আমরা যারা ছিলাম অনেকেই সেই আন্দোলনে অনেক কিছু হারিয়েছেন, কিন্তু সময়ের পরিক্রমায় ঠিক বর্তমানকে ধরে রাখার জন্য, বর্তমানের সুযোগ সুবিধার জন্য তিনি আন্দোলনের তার অংশের যে ইতিহাসটুকু সেইটা ঘুরিয়ে ফেলে বা এক ধরনের বিভ্রান্তি টানে। এটি আমাদের দুর্ভাগ্য যে আমাদের মুক্তিযুদ্ধ নিয়েও আমাদের যে সামনে থাকা বীররা, সেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হোক বা সেখানে বাম দলের যারা বড় বড় নেতারা ছিলেন তারা হোক, প্রত্যেকেই এই কাজটি করে গেছেন। এবং কনভেনশনাল রাজনীতিবিদরা তো মুক্তিযুদ্ধ নিয়ে যত না সুযোগ সুবিধা নিয়েছেন, এটার ইতিহাস তারা তাদের মতো করে বারবারই পরিবর্তন করেছে। তো একটা জাতির সিনিয়র নেতৃত্ব যদি এইভাবে মিথ্যার মধ্যে ঘুরে বেড়ায়, তাহলে আমরা আসলে কী শিখব? এই প্রশ্নটি শেষ করছি। ইস্পাহানি মির্জাপুর।